দুঃখ ছাড়া জীবন নাবিক ছাড়া নৌকোর মতো। আপনারা জানেন এই উক্তিটি কার? আপনাদের মধ্যে অনেকেই জানেন। তাও একটা ছোট্ট ক্লু দিই। আজকে 29শে জুলাই, এই সবিশেষ দিনটিতে বাংলা তথা ভারতবর্ষ ঈশ্বরহীন হয়ে পড়েছিল। হুম আজকে আমাদের সকলের প্রিয় নমস্য ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তথা বিদ্যাসাগর মহাশয়ের মৃত্যু দিবস। বিদ্যাসাগর মহাশয়ের মৃত্যু দিবসে স্টোরিজ উইথ সুমন অ্যান্ড কোম্পানির আজকের এই বিশেষ নিবেদন। আমি সুমন। আমি মৌমিতা। তাহলে আজকের এপিসোডটা শুরু করা যাক। সময়টা ছিল 26শে সেপ্টেম্বর 1820। সেই সময় একটা ছোট্ট বীরসিংহ গ্রামে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং ভগবতী দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বীরসিংহ গ্রামটি সেই সময় হুগলি জেলার অন্তর্গত হলেও বর্তমানে সেটি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত। ঊনবিংশ শতকের একজন বিখ্যাত শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক বলে চিহ্নিত করা হয় এই ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে। শুধু চিহ্নিত করা হয় না, তিনি সত্যি বাংলার নবজাগরণ অর্থাৎ রেনেসার পথিকৃৎ ছিলেন বলে বলা হয়, এবং আমরা তো সবিশেষভাবে সেটাই মনে করি। বাংলা ও সাহিত্যে তার বিশেষ ব্যুৎপত্তি থাকার জন্য তাকে 1839 সালে সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি প্রদান করা হয়। তিনি প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবদ্ধ ও সহজপাঠ্য করে তোলেন। তাকে প্রথম বাংলা রূপকার হিসেবে চিহ্নিত করা হয়। সেই কারণে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেন। আচ্ছা, একটা জিনিস আপনারা ভেবে দেখবেন, আমাদের কাছে ছোটবেলায় বাংলা শিক্ষার জন্য একটি বর্ণ পরিচয় ছিল, যে বর্ণ পরিচয়ের রচয়িতা কে? স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কিন্তু তার ব্যাপারে যা যা শোনা যায়, পড়াশোনায় তিনি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন, অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। কিন্তু আপনারা কখনো ভেবে দেখেছেন যে বিদ্যাসাগর মহাশয় যখন পড়াশোনা করেছিলেন তখন তার হাতে কিন্তু একটা বর্ণ পরিচয় ছিল না। আমাদের কাছে আজকে বাংলা গদ্য শিক্ষা বা বাংলা শিক্ষা এতটা সহজ করে দেবার পেছনে যার অবদান সব থেকে বেশি, তিনি নান আদার দেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 1828 সালে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গ্রামের পাঠশালা শিক্ষার পাঠ শেষ করে কলকাতায় আসেন। তারপর এই 1829 সাল থেকে 1841 সাল অবধি তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন, এবং ফাইনালি 1839 সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন তৎকালীন ল কলেজ থেকে। সেই ল কলেজের সার্টিফিকেটটা আজকে আপনাদেরকে আমরা পড়ে শোনাবো। Hindu Law Committee of Examination, we hereby certify that at an examination held at the Presidency of Fort William on the 22nd April 1839 by the committee appointed under the provisions of Regulation 11, 1826, Ishwar Chandra Vidyasagar was found and declared to the qualified by his eminent knowledge of the Hindu law to hold the office of Hindu law officer in any of the established courts of judiciary. H.T. Prinsep, President J.W.J. Osley, member of the Committee of Examination. This certificate has been granted to the said Ishwar Chandra Vidyasagar under the seal of the committee. The 16th day of May in the year 1839, corresponding with the 3rd Joshtha 1761, Shukdeva, JCC Sutherford, CC to the committee. এই ছিল তার পাওয়া সার্টিফিকেট, যেটা আপনাদেরকে আমরা শোনালাম। 1839-এ তিনি এই সার্টিফিকেটটা পেয়েছিলেন, যার পর থেকেই তার নাম হয় বিদ্যাসাগর। এবার বিদ্যাসাগর মহাশয়ের সাহিত্য কীর্তির কথায় আসা যাক। প্রথমত বলে রাখা উচিত যে তিনি বাংলা ভাষায় তো অত্যন্ত দড় বা দক্ষ ছিলেনই, তার সাথে তিনি সংস্কৃত পণ্ডিতও ছিলেন। কিন্তু এতেই কিন্তু শেষ নয়, তিনি ইংরেজি ভাষা শিক্ষা খুব ভালো করে অধ্যয়ন করেছিলেন, এবং ইংরেজি ভাষাতেও তার দখল ছিল বা মুন্সিয়ানা ছিল অসম্ভব ভালো। এবার 1841 সালে তার সংস্কৃত কলেজের শিক্ষা সমাপ্ত হবার কিছুদিন পরেই
তিনি ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত হিসেবে জয়েন করেন। তখন তার মাইনে ছিল মাত্র 50 টাকা। ঠিক তার কয়েক বছর পরে 1846 সালে তিনি সংস্কৃত কলেজের প্রধান সহকারী পদে আসীন হন। সেই সময় একটি বিশেষ ঘটনা ঘটে। 1847 সালে তিনি স্থাপন করেন সংস্কৃত প্রেস ডিপোজিটরি নামে একটি বইয়ের দোকান। এবার সেই বছরই বেতাল পঞ্চবিংশতি বা বেতাল পচ্চিশি বলে একটি হিন্দি বই প্রকাশিত হয়। সেই বেতাল পচ্চিশি থেকে তিনি প্রথম তার বঙ্গানুবাদ করেন, যার নাম তিনি দেন বেতাল পঞ্চবিংশতি। আচ্ছা, এই পার্টিকুলার গ্রন্থটিতে একটি বিশেষ ব্যাপার করা হয়েছিল। বাংলা সাহিত্যে জ্যোতি চিহ্ন অর্থাৎ দাঁড়ি কমা এগুলোর ব্যবহার কিন্তু প্রথম এই পার্টিকুলার গ্রন্থে দেখতে পাওয়া যায়। এছাড়াও 1849 সালে তিনি হিস্ট্রি অব বেঙ্গল, মার্চম্যানের হিস্ট্রি অব বেঙ্গল অবলম্বনে যে গ্রন্থটি রচনা করেন তার নাম হচ্ছে বাংলার ইতিহাস। এর যে দ্বিতীয় ভাগ, এই গ্রন্থখানি কিন্তু তিনি রচনা করেন, মানে এটাকে তিনি কিন্তু অনুবাদ করেছিলেন মেনলি। 1850 সালের আগস্ট মাসে তার বন্ধু মদনমোহন তর্কালঙ্কারের সহযোগিতায় তিনি তৈরি করেন সর্বশুভকরী বলে একটি পত্রিকা। পরবর্তীকালে সর্বশুভকরী বলে একটি সভারও কিন্তু পত্তন করা হয়, যে সভা বাল্যবিবাহ প্রতিরোধে একটি বিশেষ ভূমিকা পালন করেছিল। 1851 সালে রুডিমেন্টস অফ নলেজ অবলম্বনে তার রচিত গ্রন্থ বোধোদয় প্রকাশিত হয়। আমরা প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে বিদ্যাসাগর মহাশয় শুধুমাত্র বিদ্যাসাগরই ছিলেন না, তার তার অবদান বাংলা রেনেসা অর্থাৎ বাংলার নবজাগরণে অবিস্মরণীয়। তার একটা ছোট্ট উদাহরণ দিতে চাই। আগে তিনি সংস্কৃত কলেজে যখন 1850 সালে দায়িত্ব নেন সংস্কৃত কলেজের, তার আগে অবধি সংস্কৃত কলেজে কিন্তু ব্রাহ্মণ এবং বৈদ্য বাদ দিয়ে অন্য কাউকে কিন্তু পড়তে দেওয়া হতো না। তিনি কিন্তু প্রথম কায়স্থদেরও কিন্তু সংস্কৃত কলেজে পঠন পাঠনের সুযোগ করে দেন, এবং তার সাথে সাথে রবিবার সাপ্তাহিক ছুটি হিসেবেও কিন্তু সেই সময় থেকেই এই প্রচলন শুরু হয়। এর আগে প্রতিপদ এবং অষ্টমী তিথিতে ছুটি থাকত, সেইটিও কিন্তু তিনি পরিবর্তন করেন এবং রবিবারটিকে ছুটির দিন হিসেবে গণ্য করা হতো সেই সময় থেকেই। আর সেই বছরই আগস্ট মাস থেকে, ডেটটা হচ্ছে 28শে আগস্ট থেকে, সংস্কৃত কলেজের প্রত্যেক ছাত্রকে 2 টাকা করে দক্ষিণা দেওয়া হতো। মানে বলা যেতে পারে স্কলারশিপ দেওয়ার প্রবণতা বা প্রথা তিনি কিন্তু প্রথম শুরু করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, সংস্কৃত এবং ইংরেজি ভাষাতেও অত্যন্ত ভালো দখল থাকার কারণে তিনি কিন্তু প্রচুর গ্রন্থের বঙ্গানুবাদ করেছিলেন। সেই গ্রন্থগুলির মধ্যে অন্যতম হল হিন্দি থেকে উনি বাংলায় যে গ্রন্থ অনুবাদ করেছিলেন সেটা হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। 1847 সালে প্রথম বাংলা ভাষায় গল্পধর্মী বই এটি, যার মাধ্যমে বাংলা সাহিত্যের নতুন যুগের সূচনা হয়। এবং এরপরে সংস্কৃত থেকে তিনি বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন যে গ্রন্থগুলি, সেগুলো হচ্ছে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম অবলম্বনে উনি 1854 সালে শকুন্তলা, সীতার বনবাস 1860 সালে তিনি রচনা করেন। এরপরে মহাভারতের উপক্রমণিকা, সেটিও 1860 সালে তিনি রচনা করেন। এছাড়া মধুসূদন তর্ক পঞ্চানন, তাঁর রচিত 117টি সংস্কৃত শ্লোক, সেটি উনি বাংলায় রচনা করেছিলেন, যার নাম হচ্ছে বামনাখ্যানম। এছাড়া ইংরেজি থেকে বাংলায় উনি প্রচুর গ্রন্থ অনুবাদ করেছিলেন। এছাড়া বিদ্যাসাগরের রচিত যেসব গ্রন্থগুলো, তার মধ্যে রয়েছে বর্ণপরিচয়, তার প্রথম এবং দ্বিতীয় ভাগ তিনি 1855 সালে রচনা করেন। তাছাড়া ঋজুপাঠ, তার প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাগ 1851 থেকে 1852 সালে, এবং 1852 সালে রামায়ণের অযোধ্যাকাণ্ডের দ্বিতীয় ভাগ তিনি রচনা করেন। এছাড়া সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা, যেটি 1851 সালে তিনি রচনা করেন। ব্যাকরণ কৌমুদী তিনি রচনা করেন 1853 সালে। এছাড়া শব্দমঞ্জুরি 1864 সালে, এটি তার অভিধানমূলক একটি গ্রন্থ এবং যেটি বিদ্যালয়ে পাঠ করানো হয়। এছাড়া
বোধোদয়, যেটি 1851 সালে তিনি রচনা করেন এবং এটি একটি শিশু শিক্ষামূলক একটি গ্রন্থ। এবং সেটিও কিন্তু অনুবাদমূলকই একটি গ্রন্থ। একদম একদম। এবং তার সাথে সাথে একটি বিশেষ গ্রন্থের নাম এখানে উল্লেখ করা উচিত, সেটা হচ্ছে ভ্রান্তিবিলাস, যেটি শেক্সপিয়ারের কমেডি অফ এরার্স থেকে নেওয়া হয়েছে। একদম। বিদ্যাসাগর মহাশয় কেবল 2টি সপ্তাহ তিনি কিন্তু শেক্সপিয়ার পড়ার পাঠ নেন, এবং 2 সপ্তাহ তিনি শেক্সপিয়ার শিক্ষার পাঠ নেবার পরে এই কমেডি অফ এরার্স থেকে ভ্রান্তিবিলাস, যার বঙ্গানুবাদ, সেটি তৈরি করেন। এবং পরবর্তীকালে আপনারা সবাই জানেন, বাংলা চলচ্চিত্র জগতে উত্তম কুমার অভিনীত হ্যাঁ, ভ্রান্তিবিলাস ভ্রান্তিবিলাস এবং ভানু বন্দ্যোপাধ্যায় ছিল। একদম। হ্যাঁ, তো ভ্রান্তিবিলাস পরবর্তীকালে আপনারা পর্দাতেও দেখেছেন, একদম। কিন্তু সেটি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই কিন্তু রচনা করেছিলেন শেক্সপিয়ারের কমেডি অফ এরার্স অনুবাদে। আজকের যুগে নারী শিক্ষায় আমরা যতটুকু এগিয়েছি, বা যতটুকু আজকের দিনে নারীদেরকে আমরা শিক্ষিত করতে পারছি বা এগিয়ে নিয়ে যেতে পারছি, আপনারা অবশ্যই জানবেন যে সেই পার্টিকুলার নারী শিক্ষার প্রসার বা নারী সচেতনতার প্রচার যিনি প্রথম করেছিলেন, তিনি আর কেউ নয়, স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি মনে করতেন সমাজে নারী শিক্ষার সব থেকে বেশি প্রয়োজনীয়তা, কারণ নারী শিক্ষিত হলে সমাজ ব্যবস্থা এগোবে। সেই কারণেই তিনি ড্রিঙ্ক ওয়াটার ব্রিটেনের সাথে একসাথে উদ্যোগ নিয়ে প্রথম ভারতীয় বালিকা বিদ্যালয় তৈরি করেন কলকাতায়। এবং সেই যেটি বিদ্যালয় যিনি প্রতিষ্ঠা করেন, সেই বিদ্যালয়ে তিনি নিজে একজন সম্পাদক ছিলেন এবং বর্তমানে সেটি বেথুন স্কুল নামে পরিচিত। এটি কিন্তু ভারতের প্রথম হিন্দু বালিকা বিদ্যালয়। এছাড়া তিনি ঘরে ঘরে নারী শিক্ষার প্রসার ঘটান এবং তার জন্য তিনি বিভিন্ন জায়গায় প্রচুর বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রচুর বিদ্যালয়, অনেক বিদ্যালয়, বলা যেতে পারে নিয়ার অ্যাবাউট 288টি বিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেছিলেন, বা সেই বিদ্যালয়ের সম্পাদনা করেছিলেন। একদম। 1872 সালে তিনি মেট্রোপলিটন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন, যেটি বর্তমানে বিদ্যাসাগর কলেজ নামে প্রতিষ্ঠিত। এবং এছাড়া উনি ওনার মায়ের স্মৃতির উদ্দেশ্যে বীরসিংহ গ্রাম, ওনার নিজের গ্রামে ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। যেটিও একটি বালিকা বিদ্যালয় এবং সেটি এখনো পর্যন্ত ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। কিন্তু এই যে আপনাদেরকে বিদ্যালয়ের ইতিহাস বললাম না, বা নারী শিক্ষা নিয়ে এত কথা বললাম না, বিশ্বাস করুন তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলেও তৎকালীন সমাজ ব্যবস্থা তাকে সামান্যতম সহযোগিতা করেনি। বিশেষ করে আমাদের উচ্চবিত্ত বঙ্গ সমাজ কিন্তু তাকে সামান্যতম সহায়তা করেনি নারী শিক্ষার প্রচারমূলক কাজ করার জন্য। বরঞ্চ তার সমসাময়িক একজন কবি, যিনি তার নেমসেকও বটে, ঈশ্বরচন্দ্র গুপ্ত, তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই প্রচেষ্টাকে বিভিন্ন কবিতার মাধ্যমে স্ল্যাম করেছিলেন। কিন্তু তাতেও কিন্তু বিদ্যাসাগর মহাশয়ের সংকল্পকে কেউ কোনোদিন ভাঙতে পারেনি। তৎকালীন সমাজের প্রচুর 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 বিত্তশালী মানুষ বিদ্যাসাগর মহাশয়ের সম্পূর্ণ বিরোধিতা করেছিলেন, এবং তার এই নারী শিক্ষার প্রচার বা নারীদেরকে নিয়ে ভাবাতে তাকে প্রচুর কটু কথা শুনতে হয়েছিল। আসলে কি জানেন, আপনাদের বা আমাদের ওটা শোনার লজ্জা, বাঙালি তখন থেকেই কাঁকড়ার জাত ছিল। সেটা বিদ্যাসাগরের সঙ্গে হয়েছে, আজও হচ্ছে। আসলে কি জানেন, এই যে আপনাদেরকে বললাম যে বিদ্যাসাগর মহাশয়ের এত এত বিরোধিতা কেন হয়েছিল, আসলে তিনি সংস্কৃত ভাষার পণ্ডিত ছিলেন। তৎকালীন বৈদিক সমাজ তার সংস্কৃত ভাষায় পাণ্ডিত্যের জন্য তাকে অবশ্যই তারা পছন্দ করতেন, কিন্তু একজন সংস্কৃত ভাষার পণ্ডিত হওয়া সত্ত্বেও তিনি যেভাবে তৎকালীন সমাজের হীন সমাজ ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছিলেন, সেই চ্যালেঞ্জটা তৎকালীন বৈদিক সমাজ মেনে নিতে পারেনি। এবং সেই জন্যই বিদ্যাসাগর মহাশয়কে প্রচুর কটু কথাও শুনতে হয়েছে। এছাড়া একটা কথা জানেন তো, চ্যারিটি বিগিনস এট হোম। হ্যাঁ, তিনি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন, পাশ্চাত্য সংস্কৃতিকে তিনি গ্রহণ করেছিলেন এবং সেই কারণে বিধবাদের যে আবার বিবাহ দেওয়া প্রয়োজন
একটি বাচ্চা মেয়ে যখন বিধবা হয়, তখনকার দিনে তো খুব কম বয়সেই বিয়ে হতো এবং সহমরণ যে ব্যাপারটা, সেটা যেহেতু রাজা রামমোহন রায় রদ সে করেছিলেন ব্যাপারটাকে রদ করেছিলেন এবং সতীদাহ প্রথা। তারপরে যে একটা মেয়ের যে জীবনটা যেখানে শেষ হয়ে যাচ্ছে বিধবা হওয়ার পরে, তারপরে যে সেখান থেকে তার জীবনটা শুরু হতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সেইটা তিনি কিন্তু নিজের বাড়ি থেকে তৈরি ওই যে করেছিলেন। বলেছিলাম চ্যারিটি বিগিনস এট হোম। একদম। সেই জন্য তিনি নিজের পুত্র নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় একজন বিধবার সাথে বিবাহ দেন এবং সেই কারণে তাকে প্রচুর অপমানও সহ্য করতে হয়েছিল সেই সময় এবং সমাজে। কিছুটা তৎকালীন সমাজ ব্যবস্থা বিদ্যাসাগর মহাশয়কে এক ঘরে করে দিয়েছিল। একদম। আপনারা এটা মানবেন কি মানবেন না আমরা জানি না, কিন্তু প্রামাণ্য দলিল থেকে আমরা জানতে পাচ্ছি, নথি থেকে আমরা জানতে পাচ্ছি বিদ্যাসাগর মহাশয়কে তৎকালীন সমাজ ব্যবস্থা এক ঘরে করে দিয়েছিলেন। এবং তিনি কিছু কিছু সময় তার নিজের বিদ্যালয় বা নিজের কাজের জায়গায় অর্থাৎ কলেজগুলোতে তিনি প্রাপ্য সম্মানটুকুও পাচ্ছিলেন না সেই সময়। কিন্তু তাতে কিন্তু ওই ইস্পাত কঠিন ওই বীরসিংহ গ্রামের সিংহ পুরুষকে কেউ আটকে রাখতে পারেনি। তিনি এই তার পুরোধা ব্যক্তিত্বকে আমরা কিন্তু দয়াসাগর নামেও চিনি একদম এবং বলা হয় তার কাছে কেউ কোনো আর্জি নিয়ে গেলে কখনো তিনি তার দরজা থেকে কাউকে খালি হাতে অন্তত ফেরাতেন তার না। পক্ষে যেটা সম্ভব। একদম। এবং আরেকটা ছোট্ট গল্প এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। হুম। তিনি ছিলেন বিদ্যাসাগরের বন্ধু, বন্ধু মানুষ। তো মাইকেল মধুসূদন দত্ত তো একটি অসাধারণ প্রতিভা, কিন্তু মাইকেল মধুসূদন দত্তের একটি সমস্যাও ছিল, সেটাও হয়তো আপনারা জানেন। তিনি অতিরিক্ত মদ্যপানে নিজেকে ব্রতী রাখতেন। তো এইটা জানা সত্ত্বেও, বিদ্যাসাগর মহাশয় এটি জানা সত্ত্বেও মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সে একটি সমস্যায় পড়েছিলেন, আর্থিক সমস্যায় পড়েছিলেন। সেই আর্থিক সমস্যার জন্য তাকে তৎক্ষণাৎ 250 টাকা বিদ্যাসাগর মহাশয় পাঠিয়েছিলেন এবং এইভাবে তিনি প্রায় 1,500 টাকা মাইকেল মধুসূদন দত্তকেও তিনি পাঠিয়েছিলেন তার এই অর্থ কষ্ট থেকে বেরিয়ে আসার জন্য। একটি বিশেষ প্রতিবেদনে পাওয়া যাচ্ছে যেখানে বিদ্যাসাগর মহাশয়ের বন্ধুরা তাকে বলেছিল যে তিনি মাইকেলকে কেন টাকা দিচ্ছেন, কারণ মাইকেল তো সেই টাকাটি মদ্যপানে উড়িয়ে দেবে। বিদ্যাসাগর মহাশয় তখন বলেছিল যে কেউ যদি মদ্যপান করে ওই রকম অমিত্রাক্ষর ছন্দ তৈরি করতে পারে, যদি কেউ ওই রকম মেঘনাদ বধ কাব্য লিখতে পারে, তাহলে তিনি সেই মদ্যপানকে সাপোর্ট করেন। এবং তাকে যে দয়ার সাগর নামে তিনি পরিচিত, তাকে যে দয়ার সাগর উপাধি দেওয়া হয়, এই দয়াসাগর উপাধি সাধারণ মানুষ তাকে দিয়েছিলেন। কেন জানেন? বিদ্যাসাগর মহাশয় জীবনের প্রথম থেকেই, মানে তিনি যখন কর্মজীবনে প্রবেশ করেছেন বা শিক্ষা জীবনের শেষ থেকে, তিনি কিন্তু উপার্জন করা সেই সময় থেকেই শুরু করেছেন। তিনি প্রচুর টাকা বৃত্তি পেতেন, প্রায় 233 টাকা তিনি কিন্তু 1839 সালে বৃত্তি পেতেন। এবং পরবর্তীকালে তিনি যখন প্রথমে সংস্কৃত কলেজ এবং তারপরে ফোর্ট উইলিয়াম কলেজ এবং বিভিন্ন জায়গায় তিনি যেখানে যেখানে চাকরি করেছেন, যেখানে যেখানে তিনি হেড পণ্ডিতের পদে ছিলেন, সেখান থেকে তিনি যে উপার্জনগুলি করতেন, সেই উপার্জনগুলোকেই কিন্তু তিনি বিদ্যালয় তৈরিতে ব্যবহার করেছেন। তিনি কিন্তু তার জীবনের সবচেয়ে বেশি টাকা যেখানে ব্যয় করেছেন সেটি হচ্ছে সমাজ সংস্কারমূলক কাজে, অর্থাৎ নারী শিক্ষার প্রচারে এবং তার সাথে সাথে বিধবা বিবাহ রদে। আচ্ছা, বিধবা বিবাহ নিয়ে তিনি কিন্তু দুটি পার্টিকুলার গ্রন্থ কিন্তু প্রকাশ করেছিলেন। বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব, এবং আরেকটি হচ্ছে বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব। হ্যাঁ, তিনি কিন্তু শুধু বিধবা বিবাহ প্রচলন করার কাজটাই করেননি। তৎকালীন সমাজে পুরুষরা বহু বিবাহ করত। এই বহু বিবাহ কিভাবে রদ করা যেতে পারে, কারণ বহু বিবাহেরও একটা নেগেটিভ সাইড ছিল। কারণ একটি মানুষ যখন বহু বিবাহ করেন তখন তার যে 3-4টি স্ত্রী থাকে, প্রথম 2-3টে স্ত্রী কিন্তু তারা কিন্তু সমাজে সেই রকম ভাবে যোগ্য সম্মান কিন্তু তার স্বামীর কাছ থেকে পেতেন না। সেই ব্যাপারটিও কিন্তু বিদ্যাসাগর মহাশয়ের নজরে এসেছিল এবং তিনি কিন্তু বহু বিবাহ রদ করার প্রথাও কিন্তু শুরু করার চেষ্টা করেছিলেন। আপনাদেরকে প্রথমেই আমরা বলেছি, সমাজ এমনি এমনি তার পেছনে লেগে যায়নি। তখনকার সমাজ শভিনিস্টিক সমাজ, এবং শভিনিস্টিক সমাজের এগেনস্টে বিদ্যাসাগর মহাশয় সত্যিকারেরই একটি প্রতিবাদের ধ্বজাধারী। গ্রিক সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেট আলেকজান্ডার বলেছিলেন না, সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ। একদম এই বিচিত্রতায় যে মানুষটি ছোটবেলায় সংখ্যা শিক্ষা করেছিলেন বাবার সঙ্গে মাইলের পর মাইল হাঁটতে গিয়ে মাইল ফলক দেখে,
যে মানুষটি ছোটবেলায় পড়াশোনা করেছিলেন রাস্তার ধারের গ্যাসের লাইটে, সেই মানুষটি পরবর্তীকালে পড়াশোনা করে তিনি হতেই পারতেন সমাজের হুজ এন্ড হু, তিনি ছিলেন সমাজের হুজ হু, কিন্তু তারপরেও তিনি কিন্তু সমাজ ব্যবস্থার এই দৈন্য দশাকে কখনো অগ্রাহ্য করেননি। আসলে শিক্ষার সব থেকে বড় উপাদান বা উপকরণ কি জানেন? শিক্ষার সব থেকে উপাদান বা উপকরণ হচ্ছে মানুষের সাথে থাকা, মানুষের পাশে থাকা। বিদ্যাসাগর মহাশয় তার সাহিত্য কীর্তিতে অমর হয়ে থাকবেন। সবকিছুই তিনি করেছেন, তিনি তার শিক্ষক হিসেবে তার অবদান সমাজের কাছে অনস্বীকার্য হয়ে থাকবে। কিন্তু জানেন তো, তার শিক্ষার প্রকৃত অর্থটা তিনি জীবনে বুঝতে পেরেছিলেন। শিক্ষার প্রকৃত অর্থ মানুষের যন্ত্রণা কিভাবে নিরাময় করা যায় তার চেষ্টা করা। স্বয়ং বিদ্যাসাগর মহাশয় তার জীবন ভর ধরে মানুষের যন্ত্রণা নিরাময় করার চেষ্টা করেছেন। তাকে বিদ্যার সাগর বা দয়ার সাগর যেই উপাধিতেই ভূষিত করা হোক না কেন, আজকের দিনে বিদ্যাসাগর মহাশয়কে নিয়ে সব থেকে কম কথা হয়, কারণ তিনি পলিটিক্সকে কেটার করেননি তো, তিনি পলিটিক্যাল পার্সন ছিলেন না, তিনি সবসময় সিস্টেমের বিরুদ্ধে কথা বলেছেন আর আমাদেরকে শিখিয়ে গেছেন, পরবর্তী প্রজন্মদের মধ্যে এই বীজ বপন করেছেন যে সিস্টেম যখন ভুল করে তখন সিস্টেমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বাবা মার প্রতি চরম অনুরক্ত ছিলেন। আপনারা সবাই জানেন যে বিভিন্ন গল্প সেই নিয়ে রয়েছে। তিনি সর্বদা চেষ্টা করতেন যে তার মা বাবাকে কিভাবে ভালোভাবে রাখা যায়, এবং তিনি মনে করতেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটাই মনে করতেন যে বাবা মা হচ্ছেন প্রথম ঈশ্বর। এবং আপনারা তো এই যে গল্পের কথা মমিতা বলল, আমরা এটা শুনেছি যে তার মাতৃ আজ্ঞা পালনের জন্য তিনি বর্ষায় পুষ্ট দামোদর নদ পার করেছে। একা সাঁতরে চলে এসেছিলেন মায়ের সঙ্গে দেখা করতে। তাই বিদ্যাসাগর মহাশয়ের জীবনবোধের আদর্শকে পাথেয় করে আমরা যাতে প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে যেতে পারি, সেই চেষ্টাই আমাদেরকে করতে হবে। কোনো মনীষীর জন্মদিন বা মৃত্যুদিনে তার গলায় মালা দেওয়াটাই একমাত্র কর্তব্য নয়, তার আদর্শকে অনুসরণ করা, তার আদর্শকে বুঝতে পারাটাই হচ্ছে আমাদের উচিত কর্তব্য। স্টোরিজ উইথ সুমন অ্যান্ড কোম্পানি হোল হার্টেডলি এই মহাপুরুষকে আমাদের তরফ থেকে শ্রদ্ধার্ঘ জানাচ্ছে। আপনারা যারা বিদ্যাসাগর মহাশয়কে নিয়ে আরো পড়াশোনা করতে চান, ডেসক্রিপশন বক্সে আমরা লিংক দিয়ে দেবো, আমরা বইয়ের লিঙ্কও দিয়ে দেবো, যেখান থেকে আপনারা বিদ্যাসাগর মহাশয়কে নিয়ে পড়াশোনা করতে পারেন। আর হ্যাঁ, আমরা চাই আপনারা সবাই বিদ্যাসাগর মহাশয়কে নিয়ে পড়াশোনা করুন এবং বিদ্যাসাগর মহাশয়ের যে আদর্শ, তার যে চিন্তা, তার যে বোধ, তার যে জীবন বোধ, সেটা আমরা যাতে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি। With this note, Stories with Suman and Company is saying goodbye from today's episode. আমি সুমন অধিকারী। আমি মমিতা চক্রবর্তী। আমরা পরের সপ্তাহে ডেফিনেটলি বুধবার একটা নতুন এপিসোড নিয়ে আসবো, এবং যেখানে শনিবার দিনকে অবশ্যই নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে প্রত্যেক শনিবারের মতো আমরা আবার আসছি। উইথ দিস নোট, আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ আর হ্যাঁ, থাকবেন। বিদ্যাসাগর মহাশয়কে মনে রাখবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।